বসন্ত হাল ছেড়ে দিল। দুশ্চিন্তা করার কোনো মানে হয় না। ঈশ্বর যদি সহায় থাকেন তাহলে ক্যানগুলো খুঁজে পাবেই। সেই অবধি প্রত্যেকে খুশিতে থাকুক। নিজের আসনে বসতে গিয়ে সে সহদেব সেনের মুখোমুখি হলো। সহদেব তার ফাইল খুলে কোনো হিসেব মিলিয়ে নিচ্ছিলেন। তাকে দেখে বললেন, বসন্ত, ইটস টু মাচ। তুমি যে একটা বাজার নিয়ে হিমালয়ে যাবে সে কথা আগে বলনি তো। বসন্ত করুণ চোখে তাকালো। এড়াতে পারলাম না, সবাই ইন্টারেস্টেড। সহদেব হাসল। আমি জানতাম পরিচালকদের খুব নির্মম হতে হয়। শুনেছি সত্যজিৎ বাবু পথের পাঁচালী ছবির এডিটিংয়ের সময় এমন অনেক দৃশ্য নির্মম হাতে বাদ দিয়েছিলেন যা বাদ দিতে পারার জন্যে ক্ষমতার দরকার ছিল। তাই আমরা পথের পাঁচালী পেয়েছি। এদের দেখে মনে হচ্ছে যেন পিকনিকে যাচ্ছে। এ চলবে না। চলন্ত ট্রেনে জানালার ধারে বসে বসন্ত অন্ধকারের দিকে তাকালো। কি করতে বলো? লোক কমাও, যাচ্ছে যাক। বেশিরভাগ মানুষ থাকুক বেস ক্যাম্পে। ওপরে উঠবে 10 জনের ইউনিট, আর সেই 10 জন বেছে নেব আমি। অবশ্য তুমি যদি আমার সাহায্য চাও। আনাড়িদের দিয়ে যেমন ক্যামেরা চালানো যায় না, তেমনি পাহাড়েও ওঠা যায় না। ছেলে খেলা নাকি? জায়গাটা খুব ঝঞ্ঝাটের। সহদেব উত্তেজিত। বসন্ত আর ভাবতে পারছিল না। চোখ বন্ধ করতে করতে বলল, যা ভালো হয় তাই করো। এবং তখনই চলন্ত একটি মূর্তিকে দেখে সে চোখ খুলে ফেলল। প্যাসেজের ভিড় কাটিয়ে শরীরটা মাছের মতো ক্ষিপ্রতায় এগিয়ে নিয়ে এসে ওকে দেখে থমকে গেল। চোখের তলা দিয়ে একবার দেখে নিয়ে ঠক্কর একটা ছোট সুটকেস উপরে তুলে দিল। তারপর প্রমাণ সাইজের আর একটাকে সন্তর্পণে বেঞ্চির নিচে রাখতে তৎপর হলো। লোকটার কথা মনেই ছিল না বসন্তর। ওর শিরদাঁড়ায় একটা বরফের কুচি যেন আচমকা আটকে গেল। বসন্ত দেখল যে সুটকেসটা বেঞ্চির তলায় ঢুকে যাচ্ছে। সেটির কভারও নতুন। বাগডোগরার ফ্লাইট কখনোই কি ঠিক সময় ছাড়ে না। এমনও হয়েছে 10টায় জানিয়ে দিয়ে 2:30-টের সময় প্লেনে উঠতে হয়েছে। এয়ারপোর্টে এসেই গাড়ি ছেড়ে দিয়েছিল অরিন্দম। পোর্টার মাল নিয়ে যাচ্ছে। সে ব্যস্ত পায়ে হাঁটছে। এমন দৃশ্য স্বাভাবিকভাবেই অপেক্ষারত বাঙালি দর্শকদের মনে চাঞ্চল্য আনে। কিন্তু IC-221 আজও দেরিতে ছাড়ছে জানার পর মনে হলো ট্রেনে চলে গেলেই হতো বসন্তদের সঙ্গে। সোজা ওপরের রেস্টুরেন্টে চলে এলো সে। কালো কফির হুকুম দিয়ে বিরক্ত মুখে চারপাশে তাকালো। কোনো পরিচিত মুখ নেই, এটাই বাঁচোয়া। আজ সকালে বোম্বে থেকে নিতা টেলিফোনে তাকে অকারণ জ্ঞান দিল খানিক। সেখানেও খবরটা পৌঁছেছে। নিতার মতে এটা আত্মহত্যা করতে যাওয়ার সামিল। অরিন্দম একজন অভিনেতা, অভিযাত্রী নয়। তাছাড়া এই কাজের জন্যে অরিন্দম কি কোনো ভালো পারিশ্রমিক পাচ্ছে? ফিল্ম উদ্ধার করলে তার কি কিছু লাভ হবে? দুর্গম পাহাড়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে তার বাকি জীবনের দায়িত্ব কে নেবে? তাছাড়া এটা ভাবতে পারা যাচ্ছে না যে একজন প্রথম সারির অভিনেতা তার নিজস্ব কাজ ফেলে হুজুগে মারতে ছুটছে। নিতা এও বলেছে যে এখন পর্যন্ত সে জানে না দলে কোনো মহিলা আছে কিনা। থাকলেও তার জন্যে এত কষ্ট করা কি উচিত? কোনো কথা না বলে লাইন কেটে দিয়েছিল অরিন্দম। বোম্বের নায়িকা হতে চেয়ে ভ্যাম্প হয়ে থাকা নিতা সামান্য কদিনের পরিচয়ে এত জ্ঞান দেবে ভাবতে পারেনি সে। কিন্তু মুশকিল হলো এই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন মুখে বেজে চলেছে। পৃথিবীতে করোনা বলতে পারা মানুষের অভাব কোনো কালেই হয় না। কিন্তু তা সত্ত্বেও গতকাল সে তার সমস্ত কাজ শেষ করে এসেছে। উকিল অবাক হয়েছিল। অরিন্দম হেসে বলেছিল, আর কিছু না, আমি খুব টায়ার্ড, কদিন ছুটি চাই। যদি সেই ছুটিটা আচমকা অনেক বড় হয়ে যায়, তাই আপনাকে এই ব্যবস্থা করতে বলছি। কোথায় কি সই করতে হবে বলুন। উকিল বলেছিল, কি যে বলেন, আপনি এখন টপ ফর্মে। হেসে উঠেছিল অরিন্দম। সেদিন টিভিতে একটা ছবি দেখছিলাম। উত্তম দা, জহর দা, ছবি বিশ্বাস, পাহাড়ি সন্ন্যাল, ভানুদা কি দারুণ অভিনয় করছিলেন। হঠাৎ খেয়াল হলো ওরা কেউ আর বেঁচে নেই। ওদের হাসি কান্না রাগ হয়ে গেছে। আর দেখতে পারিনি ছবিটা। ফর্মটম কিছু নয় মশাই, কলমটা দিন। হ্যাঁ, আমার কিছু হয়েছে খবর পেলেই এটা প্রকাশ করবেন। বাড়িটার বিলি ব্যবস্থা করে গেলে ভালো হতো, কিন্তু সেটা খুব নাটকীয় হবে। হয়তো কিছুই ঘটবে না, পায়ের একটা আঙ্গুলও মচকাবে না। মাঝখান থেকে এইসব করে বেশ কিছু লোক হাসানো, অন্তত চাকর পাকরগুলো হতভম্ব হয়ে যেত। IC-221 জন্যে শেষ পর্যন্ত বোর্ডিং কার্ড দেওয়া শুরু হলো। বেয়ারা এর আগে জেনে নিয়েছিল অরিন্দম কোন ফ্লাইট ধরছে। বাঙালি বেয়ারা তাদের প্রিয় চিত্রাভিনেতার জন্যে বাকি কাজগুলো করে দিল খুশি হয়ে। অরিন্দমকে লাইনে দাঁড়াতে হলো না।
সিকিউরিটির বেড়া পার হবার ডাক আসতে সে উঠে দাঁড়ালো। বিলের সঙ্গে 1 গাদা টাকা প্লেটে রাখলো বেয়ারাটার জন্যে। লোকটি জিজ্ঞাসা করল, কোন ছবির শুটিংয়ে যাচ্ছেন স্যার? অরিন্দম হেসে বলল, বুনো হাঁসের সন্ধানে। এখনো তাকে দেখলে ফিসফিস শব্দ হয়। চারপাশের মানুষ কথা বন্ধ রেখে উৎসুক চোখে তাকায়। এসব মনে বেশ তৃপ্তি আনে। লাইনে দাঁড়াতে হলো না। যাত্রীদের বেশিরভাগই চেকিং করিয়ে ভেতরে চলে গেছেন। সিকিউরিটির কর্মীদের সন্তুষ্ট করে ভিতরে ঢুকতে না ঢুকতেই ডাক পড়ে গেল প্লেনে ওঠার। এয়ারপোর্ট বিল্ডিং থেকে মিনিট খানিক হেঁটে যেতে হবে প্লেনটার দরজায় পৌঁছাতে। ভিড়টাকে আগে যেতে দেবার জন্যে অলস ভঙ্গিতে অপেক্ষা করছিল অরিন্দম। হঠাৎ কানের কাছে কেউ ফিসফিসিয়ে বলল, চলুন। চমকে সে তাকালো। হরিশ মল্লিককে চিনতে কষ্ট হচ্ছিল। শরীর বেশ কাহিল, মাথায় একটা টুপি, হাতে একটা বড় ব্যাগ। কিছু বলার আগেই হরিশ বলল, পালিয়ে এসেছি। নিজের সম্পত্তি অন্যে খুঁজবে আর আমি মুখ বুজে পড়ে থাকবো এমন বান্দা নই। মরতে হলে কাজ করতে করতে মরব। আপনি এই ফ্লাইটে যাচ্ছেন জানতাম। আপনার টাকা এতে আছে। ব্যাগটা উঁচিয়ে দেখালো হরিশ। আমার টাকা? ভালো করে কথা বলতে পারছিল না অরিন্দম। যেটা বসন্তকে ধার দিয়েছেন। না মশাই, ধার বাকি রেখে মরতে পারবো না। চলুন চলুন, শালা যতক্ষণ কলকাতা না ছাড়ছি ততক্ষণ। ছুটন্ত লোকটাকে এতটুকু অসুস্থ বলে মনে হচ্ছিল না অরিন্দমের। হরিশ মল্লিক যে সুস্থ নয় তা বাগডোগরা এয়ারপোর্টে নেমেই বুঝতে পারল অরিন্দম। খুব ঘাম হচ্ছিল, নিঃশ্বাস পড়ছিল দ্রুত। এয়ারপোর্ট রেস্টুরেন্টে বসিয়ে অরিন্দম জিজ্ঞাসা করল, আপনার সঙ্গে কোনো ওষুধপত্র আছে? পকেট থেকে একটা ছোট্ট কৌটো বের করে একটা বড়ি জিভে চালান করে দিয়ে হাত তুলে ব্যস্ত না হতে বলে চোখ বন্ধ করল হরিশ মল্লিক। বোঝাই যাচ্ছে নিজেকে ধাতস্থ করতে আপ্রাণ চেষ্টা করছে সে। অরিন্দম কি করবে বুঝতে পারছিল না। যে সম্পত্তির সন্ধানে সে যাচ্ছে তার আইনসম্মত মালিক এই ভদ্রলোক, কিন্তু এই মুহূর্তে ইনি কাউকে না জানিয়ে নার্সিংহোম থেকে পালিয়ে এসেছেন। সেটা যদি অপরাধ নাও হয়, আইনের চোখে ওর স্ত্রী নিশ্চয়ই দিশেহারা, এবং এখন যদি কিছু একটা হয়ে যায় তো জবাবদিহি তাকেই করতে হবে। অরিন্দম হরিশকে রেস্টুরেন্টে রেখে এয়ারপোর্ট বিল্ডিংয়ের বাইরে এসে দাঁড়ালো। অনন্ত জিজ্ঞাসা করেছিল শিলিগুড়ি থেকে তার জন্য গাড়ি পাঠাতে হবে কিনা এয়ারপোর্টে। নিষেধ করেছিল সে। এবার কোনো শুটিংয়ে আসেনি যে সব রকম আরাম আদায় করে নেবে। তার অবশ্য প্রয়োজনও নেই। অরিন্দমকে দেখে বেশ কিছু বাঙালি নেপালি ট্যাক্সি ড্রাইভার ছুটে এলো। স্যার, আপনার গাড়ি আসেনি? কই ভাবনা নেই, আমার গাড়িতে চলুন। অরিন্দমের ভালো লাগলো। এদের অনেকেই তাহলে তাকে চিনতে পেরেছে। উত্তম কুমারের একটা কথা মনে পড়ল, কমন পিপল তোমাকে দেখে রিয়াক্ট না করলে বুঝবে তোমার দিন শেষ। সে মুখগুলোর দিকে একবার তাকিয়ে যাকে বেছে নিল তার বয়স কম, কিন্তু মিঠুন মিঠুন ভাব আছে। ছেলেটি চলে এলো ওর পিছু। হরিশ মল্লিক ততক্ষণে সামলে নিয়েছে। অরিন্দমকে দেখে হাসল। আপনার জন্যে আমি বেশ উদ্বিগ্ন ছিলাম। আমার জন্যে? কেন? অরিন্দম লোকটাকে ভালো করে দেখল। কি জানি, হঠাৎ যদি আমার উপকার করার ইচ্ছে আপনার প্রবল হয়ে ওঠে। পুলিশ টুলিশকে যদি খবর দিয়ে বসেন আমি নার্সিংহোম থেকে পালিয়ে এসেছি। অরিন্দম এক মুহূর্ত চিন্তা করল, তারপর বলল, হরিশবাবু, আপনি যদি আমার কথা শোনেন তাহলে বলবো আপনার কলকাতায় ফিরে যাওয়াই উচিত। এই শরীর নিয়ে আপনি পাহাড়ে হাঁটার কথা চিন্তাও করবেন না। বরং আপনার কিছু একটা হয়ে গেলে আমাদের কাজে ব্যাঘাত ঘটবে। কোথাও তো কিছু আটকাচ্ছে না। আর মিনিট 5 বাদে দমদমে ফিরে যাচ্ছে প্লেনটা। টিকিট পাওয়া যাচ্ছে কিনা চেষ্টা করব। হরিশ উঠে দাঁড়ালো। আপনি অবশ্য আমার বন্ধু নন, কিন্তু শত্রু বলে তো জানতাম না। শিবানীর কাছে ফিরে গেলে আমি মরে যাব। এই কয়েক সপ্তাহ বিছানায় শুয়ে শুয়ে বুঝেছি সবাই আমার এই শরীরটাকেই বাঁচিয়ে রাখতে চায় তাদের প্রয়োজনে। আরে আমার মন যদি না বাঁচলো তাহলে শরীর বাঁচবে কি নিয়ে? চলুন। অরিন্দম ঠিক করলো ওই মুহূর্তে জবরদস্তি করে কোনো লাভ হবে না, বরং বসন্তদের ওপর সমস্যাটা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। টাকার ব্যাগ হাতছাড়া করল না হরিশ। মালপত্র পেছনে তুলে দিলেও ওটাকে কোলের ওপর আঁকড়ে ধরে রইল অরিন্দমের পাশে বসে। আর চোখে সেটা লক্ষ্য করে অরিন্দম জিজ্ঞাসা করল, নার্সিংহোম থেকে আসছেন, টাকা পেলেন কোত্থেকে? শুটিংয়ে যাওয়ার আগে সরিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম পাহাড় থেকে ফিরে ম্যাড্রাসে যখন ল্যাবের কাজে যেতে হবে তখন তো দরকার হবে। 2 নম্বর। বাড়িতে রাখতে পারিনি, অতএব শিবানী জানে না, জানলে দিত না। আপনার স্ত্রীকে আপনি অকারণ ছোট করছেন। মোটেই না। জীবন বড় বিচিত্র সিনেমা মশাই। যতক্ষণ স্বামী সুস্থ ততক্ষণ তিনি কামধেনু,
দুহাতে দুয়ে নেওয়া যায় বলে তার কোনো ব্যাপারে না নাক গলিয়েও ভালো থাকে স্ত্রী। কিন্তু যেই স্বামীর শরীরে ধাক্কা খেল, যেই নাকে নিরামিষ খাবারের গন্ধ লাগলো, ধক করে অমনি তাকে কাঁচের বাক্সের মাছ করে দিয়ে চোখে চোখে রাখো। স্বামীর জীবনের জন্যে নয়, নিজের জীবনের বাকি দিনগুলো গুছিয়ে নেবার জন্যে হন্যে হয়ে ওঠে তখন। দোষ দিই না, জীবনের ধর্ম এই মশাই। টাকাটা তাই এমন একজনের কাছে রাখতে হয়েছিল যার কোনো লোভ নেই। খানিকটা উদাস গলায় শেষ কথাগুলো বলল হরিশ মল্লিক। ট্যাক্সি তখন বাগডোগরা এয়ারপোর্টের বাইরে মিলিটারি কমপ্লেক্স দিয়ে ছুট দিল। ইউনিফর্ম পরা মানুষেরা দল বেঁধে সাইকেলে যাতায়াত করছেন। সেই সব দেখতে দেখতে অরিন্দম খানিকটা আলস্য নিয়ে হরিশের কথা শুনছিল। শেষটা কানে যাওয়া মাত্র সে ঘুরে তাকালো। টাকার লোভ নেই এমন কাউকে আপনি জানেন নাকি? নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল হরিশ। সেই মুখের দিকে তাকিয়ে অরিন্দম জিজ্ঞাসা করল, সাধু সন্ন্যাসী? না, বললাম না জীবন বড় বিচিত্র সিনেমা মশাই। অরিন্দম আর কথা বাড়ালো না। গাড়ি তখন হাইওয়েতে পড়ে ডান দিকে বাঁক নিয়েছে। ছেলেটা চালাচ্ছে খুব ফুর্তির সঙ্গে। হরিশ পেছনে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে রয়েছে। অরিন্দম লোকটাকে ঠিক বুঝতে পারছিল না। তার এই জীবনে এমন একটা মানুষের সন্ধান পেল না যার টাকার লোভ নেই, স্বার্থ ছাড়া যে এক পায়ে এগিয়ে আসে। বোধহয় সেই দেখতে না পাওয়া থেকে অচেতন মনে যে শূন্যতা জমেছিল, সেই শূন্যতা তাকে এই অভিযানে অংশ নিতে উদ্যোগী করেছে। অন্তত ফিরে যেতে পারলে বলতে পারবে কোনো স্বার্থ ছাড়াই এত বড় একটা ঝুঁকি নিয়ে দিনগুলো কাটিয়ে এলো। অরিন্দমের মনে হলো এই বলতে পারার মধ্যে যে আনন্দ, সেটাও এক ধরনের স্বার্থবোধের গায়ে হাওয়া দিচ্ছে না তো। শিলিগুড়িতে ঢোকার মুখে অরিন্দম জিজ্ঞাসা করল, আচ্ছা হরিশবাবু, ধরুন খোঁজাখুঁজির পর ফিল্মের ক্যানগুলো পাওয়া গেল এবং অক্ষত অবস্থায়, আপনি কি করবেন? রহস্যময় হাসি ফুটে উঠল হরিশ মল্লিকের মুখে। একটু সময় নিল সে, তারপর বলল, আমি মরে যাব মশাই, স্রেফ মরে যাব। অরিন্দম হতবাক, লোকটা বলছে কি? হরিশ আবারও বলল, বুঝতে পারলেন না? ছবিটা যদি পাওয়া যায় তাহলে মুক্তি পাবেই, পেলে শিবানীর ভবিষ্যতের কোনো ভাবনা নেই। আমি জানি সুপারহিট হবেই, আর যতদিন বাংলায় ছবি তৈরি হবে লোকে এই ছবির নাম করতে বাধ্য হবে, বলবে হরিশ মল্লিক একটা ছবি প্রডিউস করেছিল বটে। আমি বেঁচে থাকবো 100 বছর ছবিটার সঙ্গে। তাই এই শরীরটার মরণ হলে ক্ষতি কি? বড় আরামের মরণ হবে মশাই। হঠাৎ অরিন্দমের খুব শীত লাগলো। এই শিলিগুড়ি শহরেই অসুস্থ মানুষের কথাই এমন বরফের ছোঁয়া অস্বস্তিকর। মহানন্দা ব্রিজ থেকে দার্জিলিংয়ের মোড় পর্যন্ত রাস্তায় দুপাশের হোটেলগুলোর কয়েকটায় ছড়িয়ে ছিটিয়ে উঠেছিল বসন্তর ইউনিট। ট্রেন সামান্য লেট ছিল, তবু 11টা নাগাদ হোটেলে পৌঁছেই বেরিয়ে গিয়েছিল সহদেব সেন। সারাটা পথ সে কেবল বলে এসেছে ঝুটঝামেলা সরাতে। তার হিসেব মতন 10 জনের বেশি এই দলে লোক থাকবে না। কথাটা মেনে নিলেও কিভাবে এতগুলো উৎসাহী মানুষকে? বসন্তর নিজের উপর খুব রাগ হচ্ছিল। সিদ্ধান্তটা তার কলকাতাতেই নেওয়া উচিত ছিল। জীবনে কখনোই সে সঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলেই তো এই হাল। বসন্তরা উঠেছে দিল্লি হোটেলে। মোটামুটি খারাপ ব্যবস্থা নয়। তার রুমমেট সহদেব। ওপাশের একটা ঘরে কল্পনা একা রয়েছে, আর এপাশে ঠিক তার আগের ঘরটাই ঠক্কর। লোকটার নাম যেমন অদ্ভুত, কাজকর্ম তার চেয়ে কম নয়। ট্রেনে এতটা পথ এসেছে মুখে কুলুপ এঁটে, শুধু ওর চোখের মনি ঘুরেছে এবং কান খাড়া থেকেছে। হোটেলে পৌঁছে প্রথম মুখ খুলেছে সিঙ্গল সিটের রুম চাইবার সময়, এবং সোজাসুজি বসন্তকে জানিয়ে দিয়েছে তাকে এই রকম নির্দেশ দিয়েছে তার নিয়োগকর্তা। কথা বাড়ায়নি বসন্ত। সুটকেস দুটো নিয়ে সেই যে ঘরে ঢুকেছে, মনে হয় আর বের হয়নি, কারণ তাহলে ওর হিলের শব্দ কানে আসতো। লোকটার জুতোর তলায় নির্ঘাত লোহার নাল লাগানো রয়েছে। যখন হেঁটে যায় তখন শব্দটা শরীরে মোটেই স্বস্তি আনে না। ট্রেনে, স্টেশনে এবং আসবার পথে রিকশায় বসন্ত বারংবার ঠক্করের বয়ে আনা কভার দেওয়া সুটকেস দেখেছে, আর দেখা মাত্র তার পেটে চিনচিনে ব্যথা ছড়িয়েছে। ইউনিটের কেউ জানে না, এমনকি অরিন্দমদাকেও জানানো হয়নি কত বড় একটা মিথ্যের বাক্স তাদের সঙ্গে চলেছে। কেউ টের পাচ্ছে না ওই কভারের আড়ালে যে বস্তুটি রয়েছে তা কতখানি ভেজাল। যারা ঠক্করের পরিচয় জিজ্ঞাসা করেছিল তাদের জানিয়েছে যে স্পন্সরার একজন রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছেন, যাতে কাজটা ঠিক হচ্ছে কিনা সে ব্যাপারে নিজস্ব রিপোর্ট পেতে পারেন। ইউনিটের লোকজন
এই এক রাতেই ওকে আড়ালে টিকটিকি বলে ডাকতে শুরু করে দিয়েছে। বসন্ত ঠিক করলো আজ দুপুরে অরিন্দমের সঙ্গে এসব ব্যাপার খোলাখুলি আলোচনা করে তাকেই সিদ্ধান্ত নিতে বলবে। সহদেবের সঙ্গে কথা বলে অরিন্দমই দলটার সাইজ ঠিক করুক। পরিচালক হিসেবে সে নতুন, কিন্তু এরা অরিন্দমকে অমান্য করতে পারবে না। এই সময় ঘরের দরজায় শব্দ হলো। শুয়েছিল বসন্ত, সোজা হয়ে বসে বলল, খোলা রয়েছে দরজা। প্রোডাকশনস ম্যানেজার অনন্ত উকি মারল। ঘুমাচ্ছেন? না না, কি খবর? অনন্তর ভাবভঙ্গি সব সময় মাছ খেয়ে আসা বেড়ালের মতো। বলল, এভরিথিং অল রাইট। আমাকে দেখে তো সবাই ভেবেছিল ফিল্ম ইউনিট নিয়ে শুটিংয়ে এসেছি। বোঝাতে জেরবার হতে হয়েছে। যে কটা জিপ দরকার বলে দিলেই চলে আসবে। ডিজেল জিপ নেব না। পাহাড়ে উঠতে বড্ড ইঞ্জিন গরম হয়ে যায়। একটু খরচ বেশি পেট্রোলে, কিন্তু রিস্ক কম। তবে আসা যাওয়ার তেল স্টকে নিয়ে নিতে হবে। প্রবলেম হলো যে অবধি জিপ যাবে সেখানে পৌঁছে তো আপনাদের ফেরা পর্যন্ত ওরা দিনের পর দিন অপেক্ষা করতে পারবে না। একটাকে রেখে বাকিগুলো ছেড়ে দেব। একটু খরচ বেশি পড়বে, কিন্তু উপায় নেই। আনাজপাতি, চাল ডাল, ঠাকুর চাকর সব তো এখান থেকেই। এক নাগাড়ে কথা বলে যাচ্ছিল অনন্ত। হাত তুলে তাকে না থামিয়ে পারল না বসন্ত। যা ভালো মনে হয় করুন। এত ডিটেলসে আমার সঙ্গে কথা বলার দরকার নেই। পাহাড়ের ব্যাপারটা সহদেব সেনের সঙ্গে আলোচনা করবেন। আর একটু পরে অরিন্দম দা আসছেন। তার সঙ্গে কথা বলার পর জিনিসপত্র কেনাকাটি করলে হবে। আপনি শুধু দেখুন যারা এসেছে তারা যেন কোনো অসুবিধেই না পড়ে। মাথা খারাপ, জামাই আদরে রয়েছে বাবা জীবনরা। এবার তো কাজও করতে হচ্ছে না। আর হ্যাঁ, 3 জন ভেজিটেরিয়ান আছে। ওই ঠক্কর নাকি, সে বেটা তো আবার পেঁয়াজ পর্যন্ত খায় না। আমি যতক্ষণ জীবিত আছি ততক্ষণ ইউনিটের কারো কোনো অসুবিধে হবে না। ফিরে যেতে গিয়েও প্রৌঢ় লোকটি কোমরে হাত রেখে ঘুরে দাঁড়ালো। আর একটা কথা, জিপ যে অবধি যাবে সেইখানেই আমি থেকে যাব। মানে বরফের ওপর দিয়ে আর হাঁটাহাঁটি অসুবিধে হবে? লোকটার মুখ দেখে হাসি পেল বসন্তর। কোনো অসুবিধা হবে না, যত লোক কমে তত মঙ্গল। মুহূর্তেই মুখটার ভাঙচুর হয়ে গেল অনন্তের। আমাকে যত লোকের মধ্যে ফেললেন দাদা। সেবার জয়ন্ত চক্রবর্তীর ছবি করতে সুন্দরবনে ছিলাম 1.5 মাস। এই আমি কুড়ুল দিয়ে কুমির মেরেছি, টালিগঞ্জে সবাই জানে। বসন্ত তড়িঘড়ি বলল, আরে না না, আমি সেভাবে আপনাকে বলবো কেন? আপনার বয়স হয়েছে বলে ঝুঁকি নিতে বারণ করেছি। আপনার কিছু হলে টালিগঞ্জের ক্ষতি। তাছাড়া একজন দায়িত্বপূর্ণ মানুষের তো বেস ক্যাম্পে থাকা প্রয়োজন। একটু প্রীত করল কথাগুলো অনন্তকে। দরজার পাশে পৌঁছে গিয়ে সে হঠাৎ জিভ কাটল। ওই যা, একদম ভুলে গিয়েছিলাম। 2 লোক অনেকক্ষণ থেকে আপনার খোঁজ করছে। কারণটা আমাকে বলতে চাইল না। ফিল্মে নামার পার্টি বলে মনে হলো না। কোথায় তারা? বসন্ত অবাক হলো। সে তো কাউকে জানিয়ে এখানে আসেনি। পাঠিয়ে দিচ্ছি। অনন্ত বেরিয়ে গেল এবং তার 1 মিনিটের মধ্যেই দরজায় শব্দ হলো। গম্ভীর গলায় বসন্ত বলল, ভেতরে আসুন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফেরা নাটকে প্রায় এক চেহারার, এক পোশাক পরা 2 খোঁজাকে দেখেছিল বসন্ত। এদের দেখে তাদের কথা মনে পড়ল। দুজনের চোখেই কালো চশমা, দুজনের পরনেই নীল সাফারি স্যুট। প্রায় একই সঙ্গে দুজনে নমস্কার করল। ঘরের এক কোণে 4টে চেয়ার এবং ছোট একটা টেবিল ছিল। হাত বাড়িয়ে সেগুলো দেখিয়ে বসন্ত বলল, বসুন। বলুন কি করতে পারি? লোক 2 বসল। তারপর একজন, যার জুলফি পাকা, সে বলল, করতে তো অনেক কিছু পারেন, করতে চাওয়ার ইচ্ছে কতটা আছে সেইটা আগে বলুন। দ্বিতীয় লোকটি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। হ্যাঁ, ওইটাই আসল কথা। বসন্ত বলল, আমি আপনাদের কথা ঠিক বুঝতে পারছি না। কি চাই সেটা খোলসা করে বলুন। আপনারা কি সত্যি আমার কাছে এসেছেন? লোক 2 নিজেদের মধ্যে এমনভাবে হেসে দৃষ্টি বিনিময় করল যেন এমন মজার কথা ওরা জীবনেও শোনেনি। পাকা জুলফি বলল, এটুকু ভুল করলে আর আমাদের বেঁচে থাকতে হতো না। দ্বিতীয় জন বলল, অনেক আগেই ফৌত হয়ে যেতাম। বসন্ত জবাব দিল না। এই বিচিত্র মানুষ 2 তার সঙ্গে কথার খেলা করছে। সে চুপ করে রইল ওদের উত্তরের জন্য। পাকা জুলফি বলল, বাংলা ছবির যা হাল, তাতে মনে হতো না যে এর পরিচালকদের ঘটে এক ফোঁটা বুদ্ধি আছে। বুদ্ধি থাকলে কেউ অত খারাপ ছবি তৈরি করতে পারে। কিন্তু আপনি চুপ করে আছেন দেখে। লোকটি হাসতেই দ্বিতীয় জন যেন শূন্যস্থান পূরণ করার ভঙ্গিতে বলল, এটাই প্রথম ফিচার ছবি তো, তাই এখনো আলাদা সাঁতরাচ্ছেন।
এইবার জ্বলুনি ধরল বসন্তর। কিন্তু কথা বললেই তো এরা তাকে মূর্খ ভেবে বসবে। পাকা জুলফি বলল, সময়ের মূল্য অনেক। আমরা বলি কি, আপনি দলবল নিয়ে কলকাতায় ফিরে যান। এবার সোজা হয়ে বসলো বসন্ত। বলে কি এরা? দ্বিতীয় জন বলল, ট্রেনে টিকিট না পেলে কোনো চিন্তা নেই, বাস ছাড়ে একদম ধর্মতলা। বসন্ত বলল, আপনাদের কথায় আমরা ফিরে যাব কেন? ফিরে গেলে নিজেদের মঙ্গল হবে, আমাদের হবে। না হলে ভেবে দেখুন, প্লেনটা যেখানে ভেঙে পড়েছে সেখানে কোনো সরকারি টিম হেঁটে যায়নি। আর মাস দুয়েক গেলে বরফে আইসা ঢাকা পড়বে সব, যে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যাবে। এই পাহাড় ডিঙিয়ে সেই পাহাড় পেরিয়ে বরফের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া এই বয়সে পোষায়? শুধু আপনার এই জেদের জন্যে আমাদের এই হয়রানি। পাকা জুলফি যেন রেগে গেল। হয়রানি বললে কম বলা হয়, প্রাণহানি হওয়া বিচিত্র নয়। দ্বিতীয় জন বলল, আমার যাওয়ার সঙ্গে আপনাদের কি সম্পর্ক? আপনারা যাচ্ছেন বলেই তো আমাদের যেতে হচ্ছে। পাকা জুলফি বলল, যেতে ইচ্ছে না থাকলেও হচ্ছে। দ্বিতীয় জন চটপট জানালো, আমি কিছুই বুঝতে পারছি না, পরিষ্কার করে বলুন তো। শুনুন, আমরা অনেক খোঁজ নিয়েছি, কিচ্ছু পাবেন না ওখানে। কিন্তু আমাদের মক্কেল জিদ ধরেছেন ওখানে যেতেই হবে। আমাদের এজেন্সি কেসটা নিয়ে ফেলেছে। লোকটার একটা ব্রিফকেস ছিল প্লেনে, সেইটে খুঁজে আনতে হবে। চালাকি, কর্তা না বলে দিয়েছিলেন, কিন্তু লোকটা যেই জানতে পারল আপনারা যাচ্ছেন তখন টোপ গিলে নিল কর্তা। এখন মরতে মর সানাইওয়ালা। সানাইওয়ালার গল্পটা জানেন তো? পাকা জুলফি জিজ্ঞাসা করতেই দ্বিতীয় জন বলল, ঢাকি ঝুলি বেঁচে গেল, সানাইওয়ালার কাল হলো। কোন ভদ্রলোকের সুটকেস, মানে ব্রিফকেস হারিয়েছে? নাম বলা নিষেধ। তিনি জানতে পেরেছেন তার স্ত্রী নাকি সেই ব্রিফকেসের সন্ধানে যাচ্ছেন। কোনো চান্স নেই খুঁজে পাওয়ার, কিন্তু যদি পেয়ে যায় তো মক্কেলের একটা বেঁচে যাবে চিরদিনের জন্য। আমরা কাটাতে পারতাম, কিন্তু যেহেতু আপনি যাচ্ছেন তাই আমাদের না গিয়ে কোনো উপায় নেই। আপনি কলকাতায় ফিরে গেলে আমরাও বেঁচে যাই। ব্যাপারটা একটু বোধগম্য হলো বসন্তর। সে হেসে বলল, আপনার মক্কেলের ব্রিফকেস প্লেনে উঠল আর তিনি উঠলেন না, ব্যাপারটা কি রকম? সোজা ব্যাপার। চেক ইন করে মক্কেলের তলপেটে ব্যথা শুরু হয়। এক পরিচিত ভদ্রলোকের হাতে ব্রিফকেস দিয়ে তিনি টয়লেটে ঢুকেছিলেন। আমাশয় রোগীদের ওসব ব্যাপার একটু দেরিতে হয়। সেই দেরি যখন মিটল তখন প্লেন উঠে গেছে আকাশে। হতে পারে নাকি কখনো? কেন হবে না? বোর্ডিং কার্ডের ওপর ছাপ মারা হয়ে গেছে, অতটা লক্ষ্য করেনি এয়ারক্রাফটের লোকজন। প্লেন উড়ে গেছে দেখে কাউকে না জানিয়ে ভদ্রলোক ট্যাক্সি নিয়ে ছুটে এলেন গৌহাটি। আর সেখানে পৌঁছে শুনলেন দুর্ঘটনার কথাটা। অ্যামিবাইসিস কখনো কখনো লাইফ সেভিংয়ের কাজ করে মশাই। গল্পটা বিশ্বাস করল না বসন্ত। সে জিজ্ঞাসা করল, আপনারা কি গোয়েন্দা? ঘুরিয়ে বললে তাই দাঁড়ায়, সোজাসুজি হলো সত্যান্বেষী। বসন্ত উঠে দাঁড়ালো। যাই হন, তাতে আমাদের কিছুই করার নেই। আমাদের যাত্রা বন্ধ করার কোনো কারণ নেই, আর আমাদের সঙ্গে আপনারা জড়াবেন না। পাকা জুলফি বলল, একদম গোড়ায় বলেছিলাম সাহায্য করতে চাওয়ার ইচ্ছে আপনার কতটুকু আছে সেইটে বলুন। আপনি আমাদের বাঁচাতে চান না? আমি বাঁচাবার কে? আপনি সব। আপনি যাচ্ছেন না, আমরাও না। আপনি যাচ্ছেন, আমরাও যাচ্ছি। এই সময় সহদেব সেন ঘরে ঢুকলো। তাকে দেখা মাত্র লোক দুটো উঠে দাঁড়ালো। বসন্ত বলল, এবার আসুন আপনারা, আমার কিছু করার নেই। লোক দুটো নিজেদের মধ্যে একটা করুণ চাহনি বিনিময় করল। তারপর পাকা জুলফি বলল, বেশ, কি আর করা যাবে, তাহলে আমাদের আপনার দলে নিয়ে নিন। না না, কোনো প্রবলেম ক্রিয়েট করব না, যা খরচ লাগে দিয়ে দেব। সহদেব সেন জিজ্ঞাসা করল, কি ব্যাপার বসন্ত? বসন্ত বলল, এরা নিজেদের কাজে আমাদের সঙ্গে যেতে চাইছেন, আগে দেখিনি। সহদেব বলল, অসম্ভব। আমি এইমাত্র ক্যাপ্টেন মোক্তানের সঙ্গে কথা বলে এলাম। যে কোনো অবস্থায় দলের সদস্যের সংখ্যা 10 জনের বেশি করা চলবে না। তাছাড়া ওই শরীর, অত মোটাসোটা শরীর নিয়ে এরা পাহাড়ে চড়বেন কিভাবে? সঙ্গে সঙ্গে প্রথমজন সোজা হয়ে দাঁড়ালো। তাকে দেখা দেখি দ্বিতীয় জনও। প্রথমজন বলল, বেশ, চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করলাম। পাশাপাশি দুজন এমনভাবে বেরিয়ে গেল যে পর্দাটা অনেকক্ষণ ধরে নড়তে লাগলো। হরিশ মল্লিককে দেখে হতভম্ব বসন্ত। সিনক্লেয়ার হোটেলের লাউঞ্জে সে অপেক্ষা করছিল অরিন্দমের জন্যে। প্লেন লেট করছে এ খবর পেয়েছিল কাউন্টার থেকেই। ট্যাক্সিটা যখন থামলো সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তাকে দেখে হরিশ গাড়ি থেকে নেমে শান্ত গলায় জিজ্ঞাসা করল, সব ঠিকঠাক চলছে? বসন্ত কোনো মতে বলতে পারল, আপনি?
সে কথার জবাব না দিয়ে হরিশ বলল, আমার রুমটা একতলায় হলে ভালো হয়, খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই, আর আমি যে এসেছি তা তোমার দলের লোকদের আজ জানানোরই দরকার নেই। টাকার জন্যে ভেবো না বসন্ত, ট্রাই টু ফাইন্ড আউট দ্যাট সুটকেস। এরও প্রায় 1 ঘন্টা পরে বসন্ত অরিন্দমের ঘরে চুপচাপ বসেছিল। সে হরিশকে একটি আরামদায়ক ঘরের ব্যবস্থা করে দিয়েছে। নিজেকে বেশ সামলে নিয়েছে লোকটা। অতটা অসুস্থ বলে মনে হচ্ছে না আর। কিন্তু পাহাড়ে যাওয়ার স্বাদ আছে নাকি সে প্রশ্ন করা হয়নি। স্নান করে অরিন্দম বেরিয়ে এলে সে সমস্ত ঘটনা জানিয়েছে, এমনকি আজ একজোড়া গোয়েন্দাও যে এসেছিল তাও। শেষ কথাটার পর অরিন্দম চমকে উঠেছিল। কি বলছো, ভদ্রলোক মারা যাননি? বসন্ত অবাক হয়েছিল। কোন ভদ্রলোক আপনি জানেন দাদা? অরিন্দম মাথা নেড়েছিল। না, তবে তার স্ত্রীকে দেখেছি। রহস্যটা খুব পাকিয়ে উঠেছে। ঠিক আছে, তুমি সহদেব বাবুকে নিয়ে সন্ধ্যাবেলায় এসো। হরিশ মল্লিকের কথা আপাতত কাউকে জানানোর দরকার নেই। সহদেব বাবুর সঙ্গে কথা বলে ঠিক করা যাবে কি করা উচিত। বসন্ত বেরিয়ে যাওয়ার পরে অরিন্দমের খেয়াল হলো এর আগে এই হোটেল থেকে সূর্যাস্তের সময় কাঞ্চনজঙ্ঘা দেখেছে সে। পাজামা পাঞ্জাবির উপর একটা চাদর জড়িয়ে সে বারান্দায় আসতেই নিচের লাউঞ্জে একটা গাড়ি দেখতে পেল। গাড়িতে যে মহিলা উঠছেন তাকে দ্রুত রেলিংয়ের দিকে সরে এসেও ভালো করে মুখ দেখতে পেল না অরিন্দম, কিন্তু কোমর, পিঠ এবং বসার ভঙ্গি বড্ড চেনা। গাড়িটা যখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন নাম্বার প্লেটটা চোখে পড়ল। আরে, এটা তো সেই ট্যাক্সির নম্বর যেটাই তারা এসেছে। যে ড্রাইভার ছোকরাকে দেখতে অনেকটা মিঠুনের মতো। চিন্তিত মুখে ডান দিকে মুখ ফেরাতেই সব চিন্তা উধাও। কাঞ্চনজঙ্ঘার মাথায় শেষ রোদ তিরতিরিয়ে কাঁপছে। সন্ধ্যার পর বসন্ত এলে অরিন্দম জিজ্ঞাসা করল, লেটেস্ট খবর কি? বসন্ত কিছুটা উত্তেজিত বলল, ভীষণ চাপ পড়ছে দাদা। এত সামলে নেওয়া হলোটা কি? এই ঠক্কর লোকটার উপর ইউনিটের প্রত্যেকেই নজর রেখেছিল। লোকটা কারো সঙ্গে কথা বলে না। যেভাবে তাকায় তাতে সাপের কথাই মনে হয়। কারো ভালো লাগার কথাও নয়। ও আমার হোটেলে একটা ঘর নিয়ে রয়েছে। এরকম লোক কেন সঙ্গে যাচ্ছে তা জানার জন্যে কৌতূহল প্রত্যেকের। বিকেলে ঠক্কর একবার ঘরের তালা দিয়ে বের হয়েছিল। ইউনিটের কেউ তখন সেই তালা খুলে ওর ঘরে ঢোকে। সন্দেহজনক কিছু পায়নি, কিন্তু সেই সুটকেসটি বুঝতেই পারছেন সন্দেহজনক মনে করেছে, যদিও তার তালা খুলতে পারেনি। লোকটা ফিরে এসে টের পেয়েছে তার ঘরে লোক ঢুকেছিল। এখন অবধি জানি না, অন্তত আমাকে কিছু বলেনি। তোমাকে ঘটনাটা কে বলল? অনন্ত। শোনার পরই আমি যে লোকটি ঘরে ঢুকেছিল তাকে দার্জিলিং মেলে কলকাতায় চলে যেতে বলেছি। এ ধরনের কৌতূহল অপরাধেরই নামান্তর। অরিন্দম সহদেবের দিকে তাকায়। বসন্ত আপনার ওপর ভরসা করছে। আপনি ঠিক কি প্ল্যান করছেন আমি জানি না, কিন্তু যেহেতু পাহাড়ে হাঁটার অভিজ্ঞতা আমার নেই তাই আপনার ওপর নির্ভর করছি। সহদেব চুপচাপ শুনছিল। বিখ্যাত চলচ্চিত্রাভিনেতার সামনে বসার প্রতিক্রিয়াও নিশ্চয় হচ্ছিল। সে নড়ে চড়ে বসল। আমি বলেছিলাম 10 জনের দল পাহাড়ে উঠবে, কিন্তু বসন্ত এতগুলো লোক এনেছে যেন পিকনিক করতে যাওয়া হচ্ছে। আমি একটা লিস্ট করেছি। পকেট থেকে একটা কাগজ বের করে সে অরিন্দমকে দিল। পাহাড় কোনো বেহিসাবি কৌতূহল বরদাস্ত করে না। তাছাড়া যে জায়গাটার কথা বলা হয়েছে সেখানে ট্রেন্ড অভিযাত্রীদের যেতেও রীতিমতো কষ্ট করতে হয়। যারা যাবেন তাদের যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। পাহাড়ের নিয়ম আর সমতলের নিয়মের মধ্যে প্রচুর ফারাক। সেখানে আপনি অসুস্থ বা আহত হলে খুব অল্প সাহায্য পাবেন সহযাত্রীদের কাছ থেকে, কারণ আপনার জন্যে অভিযান বন্ধ হতে পারে না। এই মানসিকতা এদের আছে কিনা তা বসন্ত বলতে পারবে। অরিন্দম লিস্টটা দেখল, তারপর হেসে বলল, যাক, আমাকে বাদ দেননি দেখে খুশি হয়েছি। কিন্তু সহদেব বাবু, আমাদের একটা সমস্যার সমাধান করতে হবে। ছবির প্রডিউসার হরিশ মল্লিকের সঙ্গে আপনার আলাপ আছে? না, আমি ফিল্ম লাইনের লোকজনকে খুব বেশি চিনি না। না চেনাই ভালো। হরিশবাবু অসুস্থ হয়ে পড়েছিলেন অ্যাক্সিডেন্টের খবরটা শোনার পর। এখনও পুরোপুরি সুস্থ নন, কিন্তু তিনি জেদ ধরেছেন সঙ্গে যাবেন। আপনি যদি ওর সঙ্গে কথা বলে বোঝাতে পারেন তাহলে খুব ভালো হয়। সহদেবকে একটু অস্বস্তিতে পড়তে দেখা গেল। তারপর বলল, আমার কথা উনি শুনবেন? অরিন্দম মাথা নাড়ল। যেহেতু আমি আপনার ওপর নির্ভর করছি তাই শুনতে পারেন।
সহদেবকে কোনো মতে রাজি করিয়ে বসন্তের সঙ্গে পাঠিয়ে দিল অরিন্দম। বলে দিল বসন্ত যেন আলাপ করিয়ে দিয়েই ফিরে আসে। বিকেলে পৌঁছবার পর হরিশ মল্লিক আর ঘর ছেড়ে বের হননি। অরিন্দমের খুব তেষ্টা পাচ্ছিল। এককালে সে নিয়মিত মদ খেত। 3-4 থেকে সেটা 10 পেগে উঠেছিল। স্বপন সেনগুপ্তকে নিয়ে ঘটনাটা ঘটার পর আচমকা কমিয়ে দিয়েছিল সে। স্বপন ফিল্মে এসেছিল তার কিছুটা আগে, বেশ নাম করেছিল। 3টে ছবির নায়ক হয়েছিল, যার দুটোকে স্বচ্ছন্দে হিট বলা যায়। নিয়মিত মদ্যপান করত স্বপন। তখন অরিন্দমের সঙ্গে ভালো আলাপ ছিল না। তারপরই স্বপন ফিল্ম থেকে ছিটকে যায়। তারপর যখন ফিরে এলো তখন তার শরীর নষ্ট হয়ে গিয়েছে। ছোটখাটো ভূমিকা জুটলেই বর্তে যেত। এই রকম সময়ে একদিন স্বপন এলো তার বাড়িতে। সময়টা ছিল সন্ধে। লোকটার সম্পর্কে কৌতূহল থাকায় নানান গল্পে রাত বাড়তে লাগলো। ওরা মদ খাচ্ছিল। স্বপন আদৌ দুঃখী নয় বলে জানালো। সে থাকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। ওর নেশা হয়ে যাচ্ছিল এবং এক সময়ে হঠাৎ চেয়ার ছেড়ে উঠতে গিয়ে পড়ে গেল মেঝের ওপর। টেবিলে আর একজন বন্ধু ছিল। আউট হয়ে গিয়েছে অনুমান করে অরিন্দম স্বপনকে ধরাধরি করে গাড়িতে তুলেছিল। ওরা ভেবেছিল স্বপনকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে পৌঁছে দেওয়াটা তাদের কর্তব্য। পেটে মদ থাকায় পরোপকার করার মনটা সক্রিয় হয়েছিল। হরিশ চ্যাটার্জিতে যখন পৌঁছেছিল তখন মধ্যরাত, এবং তখনই খেয়াল হয়েছিল স্বপনের বাড়ির নম্বর তাদের জানা নেই। ওর যে অবস্থা তাতে কথা বলার কোনো সম্ভাবনা নেই। শেষ পর্যন্ত বন্ধুর পরামর্শে একটা বন্ধ হতে যাওয়া পানের দোকানের সামনে দাঁড়িয়ে অরিন্দম জিজ্ঞাসা করেছিল, আচ্ছা ভাই, স্বপন সেনগুপ্তের বাড়িটা কোথায় বলতে পারেন? লোকটা মাথা নেড়ে বলেছিল, নম্বরটা বলুন। নম্বর জানলে কি এই শরীর বয়ে বেড়ায়? লোকটা এগিয়ে এসে শায়িত স্বপনকে দেখে চিৎকার করে উঠেছিল, আরে বাস, লাশ নাকি? লাশ নামাতে এসেছেন? সঙ্গে সঙ্গে চারপাশে হইচই পড়ে গেল। বস্তির জনতা ছুটে আসতে লাগলো রহস্যের গন্ধ পেয়ে। সম্বিত ফিরে পেয়ে অরিন্দম দ্রুত গাড়িটা সরালো। ও কেন ভয় পেয়েছিল তা আজও বোধগম্য হয়নি। স্বপন তো আউট হয়েছিল, লোকগুলো নিশ্চয়ই সেটা বুঝতে পারত, তাহলে সে পালালো কেন? আর তারপরই মনে হলো সে যে ফিল্ম অভিনয় করে তা এরা বুঝতেই পারল না, উল্টে লাশ ভেবে উত্তেজিত হলো। সেই রাত্রে তামাম হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কোথায় স্বপনের বাসস্থান বুঝতে না পেরে ওরা ময়দানে এসে থেমেছিল। মদ্যপায়ী মানুষের কোনো ঠিকানা থাকে না, এই রকম বোধ ওদের ধাক্কা দিচ্ছিল বারংবার। স্বপন সেনগুপ্তের এখন কোনো আইডেন্টিফিকেশন নেই। একটা লাশ এবং স্বপনের মধ্যে পার্থক্য সেই মুহূর্তে ছিল না। শেষ পর্যন্ত বন্ধুর পরামর্শে অরিন্দম নিজের বাড়িতে ফিরিয়ে এনেছিল স্বপনকে। মজার ব্যাপার, সকালে উঠে সে শুনেছিল স্বপন চলে গিয়েছে এবং সেই শেষ। এরপরে কয়েকদিন এসেছিল স্বপন। অরিন্দম দেখা করেনি, কিন্তু তার মদ খাওয়া কমে গিয়েছিল। 3 থেকে 4 পেগে যদি মেজাজ হয়, শরীরটায় ঘুম জমতে শুরু করে, তাহলে বাড়তি গলায় ঢেলে নিজের আইডেন্টিফিকেশন হারিয়ে কি সাম্রাজ্য পাওয়া যাবে। স্বপনের মৃত্যু সংবাদ পেয়ে তার সেই পানওয়ালার কথাটা মনে পড়েছিল, জীবিত স্বপনকে যে লাশ ভেবেছিল। বিদেশি ব্র্যান্ডি গ্লাসে ঢেলে চুমুক দিতেই বসন্ত ফিরে এলো। সে আর চোখে অরিন্দমকে দেখল, মুখে কিছু বলল না। বসন্ত মদ খায় না। অরিন্দম হাসল। হরিশ মল্লিক কি বলছেন? বসন্ত জবাব দিল, শুয়েছিলেন, সহদেবের সঙ্গে আলাপ করিয়ে দিলাম। অরিন্দম বলল, শোনো, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে, তাই তোমার বন্ধুকে ও ঘরে পাঠালাম। এর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তা আমি ভালো করে ভেবে দেখেছি। প্রথমত শুনেছিলাম ফিল্মগুলো গেছে একটা স্টিলের ট্রাঙ্কে। পরে জানলাম স্টিলের বাক্সে ক্যানগুলো পুড়ে সব শুদ্ধ সুটকেসে ঢোকানো হয়েছে। তাই যদি হয় তাহলে একটা চান্স থাকলেও থাকতে পারে। বসন্ত বলল, দ্বিতীয়টাই সত্যি, আমি ভালো করে খোঁজ নিয়েছি। অরিন্দম বলল, দ্বিতীয়ত তোমার মনে আছে কিনা জানি না, সেই রাত্রে যখন আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম তখন একটা গাড়ি আমাদের ওভারটেক করেছিল। সেই গাড়ি চালিয়েছিলেন একজন মহিলা, যার নাম মিসেস সেন। তিনি তার বন্ধুকে নিয়ে এয়ারপোর্টে ছুটে এসেছিলেন, কারণ মিস্টার সেন তখন ওই ফ্লাইটে ছিলেন। কিন্তু তার লক্ষ্য ছিল স্বামীর চেয়ে স্বামীর ব্রিফকেসের ওপর। তিনি তার বন্ধুকে যে হুমকি দিয়েছিলেন তাতে মনে হয় ব্রিফকেস না পেলে তার সম্পর্কে বন্ধুটির ভবিষ্যৎ শেষ। এই মহিলা আমাদের সঙ্গে একই ফ্লাইটে কলকাতায় গিয়েছিলেন এবং আমাকে টেলিফোন করে হুমকি দেবার পেছনে এর অস্তিত্ব আছে। আর আজ বিকেলে এই হোটেল ছেড়ে তিনি চলে গেছেন।
গতকাল তিনি এখানে উঠেছিলেন, যেখানে সুটকেস পাওয়াই অলীক ব্যাপার, সেখানে ব্রিফকেস খোঁজার চেষ্টা আমার কাছে গোলমেলে। মনে হচ্ছে অন্য ব্যাপার আছে এর মধ্যে। তৃতীয়ত, তোমার স্পন্সর ঠক্কর নামক লোকটিকে কেন আমাদের ওপর চাপিয়ে দিয়েছে তার কারণ তুমি আমাকে বলেছ, কিন্তু এটা একটা জালিয়াতি। যদি সত্যি সুটকেস খুঁজে না পাওয়া যায় তাহলে ঠক্করকে জালিয়াতি করতে আমি দেব না। মনে হয় লোকটা ট্রেন্ড, সঙ্গে অস্ত্র আছে, কিন্তু এখনই কিছু বলা বোকামি হবে। লেট হিম গো উইথ আস। তবে আমার ডিসিশন তোমায় জানিয়ে দিলাম। অ্যান্ড নাও আজকের ঘটনাটা দেখো। যে দুটো এজেন্সির লোক এসে তোমায় গল্প শুনিয়েছে আমি তার এক বিন্দু বিশ্বাস করি না। মিসেস সেনের স্বামী যদি বেঁচে থাকেন, এবং আছেন বলেই আমার মনে হয়, তিনি এমন এজেন্সিকে কাজটা দেবেন কেন যারা কমিক্যাল আচরণ করবে? ওদের পুরো স্টেটমেন্টটাই মিথ্যে। মিস্টার সেন যদি বোর্ডিং কার্ড নিয়ে সিকিউরিটির বেড়া ডিঙিয়ে থাকেন তাহলে তাকে না নিয়ে প্লেন ছাড়তে পারে না। পৃথিবীর কোনো এয়ারলাইন্স বোর্ডিং কার্ড হোল্ডারকে ফেলে রেখে যাওয়ার ঝুঁকি নেবে না। তার সঙ্গে খোঁজ খবর নেওয়া হবে। ওই সময়টায় টয়লেটে মিস্টার সেন বসে রইলেন আর প্লেন উড়ে গেল, এমন গাঁজাখুরি গল্প লোক দুটো শোনালো কি করে? তাছাড়া মিস্টার সেন যদি তার পরিচিতের হাতে ব্রিফকেস দিয়ে থাকেন তাহলে তিনি প্লেনে উঠে চুপ করে বসে থাকবেন? ব্রিফকেস যাচ্ছে আর তার মালিক এলো না দেখে কাউকে জানাবেন না? ওই প্লেনে মিস্টার সেন যাওয়ার জন্যে আদৌ বোর্ডিং কার্ড নেননি, এবং এইটাই সত্যি। সিটি অফিসে টিকিট বুক করে এয়ারপোর্টে এসেছিলেন তিনি। নিশ্চয়ই কোথাও একটা গোলমাল পাকিয়ে রেখেছেন ভদ্রলোক, যার জন্যে সবাই ভেবে নিয়েছে তিনি ওই প্লেনে ছিলেন। বসন্ত চুপচাপ শুনছিল। তার মনে হচ্ছিল অরিন্দম ভালো গোয়েন্দা হতে পারত, কারণ এতক্ষণ তারও মনে হচ্ছে এই কথাগুলোর পেছনে যুক্তি রয়েছে। এমনও হতে পারে মিস্টার সেনের টিকিট নিয়ে অন্য কেউ ট্রাভেল করেছে। তাহলে তো ওই প্লেনে সেই ব্রিফকেসটির থাকার কথা নয়। আবার তাই যদি হয় তাহলে মিস্টার সেন কেন ওই ব্রিফকেসের সন্ধানে এজেন্সির শরণাপন্ন হবেন? বসন্ত নির্লিপ্ত হবার চেষ্টা করল। কিন্তু দাদা, এসব নিয়ে মাথা ঘামানোর কি দরকার আমাদের? ঠক্করের ব্যাপারে আপনি যা বলেছেন তাতে আমার মত রয়েছে। ওই ব্যাপারটা আমি কিছুতেই মানতে পারছিলাম না, কিন্তু টাকাটা আপাতত তো টাকার সমস্যা হবে বলে মনে হয় না। তোমার প্রডিউসার টাকা নিয়ে এসেছেন, দেখো স্পন্সরের হাত থেকে মুক্ত হতে পারো কিনা। না, আর তা সম্ভব নয়। হরিশদা যে টাকা এনেছেন তাতে কুলোবে না। বসন্তের কথা শেষ হতেই সহদেব ফিরে এলো। এসে বলল, ভদ্রলোক ভারী অদ্ভুত মানুষ, একে নিয়ে সমস্যা হবে। তবু আমার মনে হয় জিপেবল রোড পর্যন্ত উনি সঙ্গে চলুন। মানসিক শক্তি বেশিরভাগ সময় মানুষকে বাঁচিয়ে রাখে। বসন্ত জিজ্ঞাসা করল, তুমি এ কথা ওকে বলেছ? হ্যাঁ, কোনো মতেই উনি আমাদের সঙ্গে হাঁটতে পারবেন না, মনে হয় বুঝতে পারলেন। সহদেব হাসল। এভাবে কোনো অভিযান কখনো কেউ অর্গানাইজ করেছে বলে শুনিনি। ওরা কথাটাকে চুপচাপ মেনে নিল। মাঝে মাঝে সহদেবের কথাবার্তা শুনে মনে হয় সে বাইরের লোক, বাধ্য হয়ে এসেছে। কিন্তু এসব কথা গায়ে মাখাটা আপাতত বোকামি। অরিন্দম বলল, আমরা তো গ্যাংটকে বেস ক্যাম্প করছি, কিন্তু জিপ তো তার পরেও অনেকটা যাবে। আমার তো মনে হয় গ্যাংটকেই ওর থেকে যাওয়া উচিত। আরও কিছুক্ষণ আলোচনার পর ওরা মোটামুটি ম্যাপ দেখে যাত্রাপথ স্থির করে নিল। সরকারি বিবৃতি অনুযায়ী প্লেনটি ভেঙে পড়েছে চুংথাং বলে একটা জায়গার কাছে। গ্যাংটক থেকে চুংথাংয়ের আকাশপথের দূরত্ব 67 কিলোমিটার। হাঁটা পথে সেটা বাড়বে। পথে টুমলং নামে জায়গাটা অনেক সাহায্যে আসবে। আবহাওয়া ঠিক থাকলে টুমলং পর্যন্ত জিপ যাবে। বসন্তরা চলে যাওয়ার পর অরিন্দম দ্বিতীয় গ্লাস শেষ করল। শিলিগুড়িতে এখন রাত বেশি নয়। কয়েক বছর আগেও এই শহরে সন্ধ্যের পর কেউ রাস্তায় বের হতো না। অরিন্দমের ইচ্ছে করছিল একটা রিক্সা নিয়ে রাত্রে শহরটায় ঘুরে বেড়াতে। পাজামা পাঞ্জাবি পরেই সে বাইরে বের হলো। করিডোরে কেউ নেই, মিটমিটিয়ে আলো জ্বলছে। হরিশ মল্লিকের ঘরের সামনে এসে সে দরজায় নক করল। দ্বিতীয়বারে হরিশ সাড়া দিল। দরজা খুলতেই তাকে দেখে হরিশ যেন অপ্রস্তুত হলো। তার মুখ রীতিমতো লাল। অরিন্দম জিজ্ঞাসা করল, আপনার শরীর কি খারাপ লাগছে? খারাপ? না না, আমি তো ভালোই আছি। হরিশ দরজাটা যতটা সম্ভব আড়াল করার চেষ্টা করা সত্ত্বেও অরিন্দম মদের গ্লাস দেখতে পেল। সে কি বলবে ভেবে পেল না। তার নিজের পেটেও এখন ব্র্যান্ডি আছে। এই মুহূর্তে কোনো উপদেশ দেওয়াটা তার সাজে না। কিন্তু হরিশ তো স্রেফ আত্মহত্যা করতে যাচ্ছে। সে বলল,
আমি একটু বের হচ্ছি, আমার মনে হয় এখন আপনার ডিনার খেয়ে শুয়ে পড়া উচিত। ফিল্মের ক্যানগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত আপনার শরীরটাকে সুস্থ রাখা উচিত। হঠাৎ হরিশ মল্লিক অরিন্দমের হাত জড়িয়ে ধরল। অরিন্দম বাবু, আপনি সত্যি করে বলুন তো, আমার ক্যান খুঁজে পাবো? সে উদ্দেশ্যেই তো যাচ্ছি। হতাশ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আশা থাকে, তাই না? অরিন্দম আর দাঁড়ালো না। তার খুব খারাপ লাগছিল। অবশ্য এরকম অবস্থায় কোনো মানুষের যদি মাথা খারাপ হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকতো না, কিন্তু হতাশা থেকে যদি কেউ আত্মহননের পথ বেছে নেয় তাহলে খারাপ লাগবেই। হরিশ মল্লিকের হার্টের এই অবস্থায় মদ খাওয়া উচিত হচ্ছে না, এটা ওকে কে বোঝাবে? অরিন্দম কাউন্টারে দাঁড়ালো। রিসিপশনিস্ট ছেলেটি টেলিফোনে কথা বলছিল। তাকে দেখে তড়িঘড়ি কথা শেষ করে হাসি মুখে এগিয়ে এলো। নমস্কার স্যার, আমার সঙ্গে যে ভদ্রলোক এসেছেন তাকে আর মদ দেবেন না। আচ্ছা স্যার। দুজন গেস্ট আসার পর উনি ড্রিঙ্কস চেয়ে পাঠিয়েছিলেন। গেস্ট? অবাক হলো অরিন্দম। হরিশ মল্লিকের ঘরে কোন অতিথিরা এলেন? একমাত্র সহদেব সেন ছাড়া তো কেউ বিকেলের পরে দেখা করতে যায়নি। সে রিসিপশনিস্ট ছেলেটিকে আরও কয়েকটা প্রশ্ন করার পর বাইরের লনে এসে দাঁড়ালো। ঠান্ডা বাতাস বইছে, আকাশ এখন পরিষ্কার। শিলিগুড়ির প্রান্তে এই হোটেলের লনে এখন চেপে বসেছে নির্জনতা। অরিন্দম ভাবছিল হরিশ মল্লিককে জিজ্ঞাসা করবে কিনা। শেষ পর্যন্ত না করার সিদ্ধান্ত নিল। পাথর গড়িয়ে পড়া শুরু করলে পাহাড়ের আর কিছু করার থাকে না। হরিশ যাই করুক, অভিযান চলবে। কিন্তু লোক দুটো ওকে কি বুঝিয়ে গেল? রিসিপশনিস্ট যে বর্ণনা দিল তার সঙ্গে বসন্তর কাছে আসা গোয়েন্দা সংস্থার লোক দুটোর চেহারা হুবহু মিলে যাচ্ছে। ওরা কি পরিচালককে না পেয়ে প্রযোজককে নিরস্ত করতে এসেছিল এবং ওদের আপ্যায়ন করতে হরিশকে মত বলতে হলো? তবে ওরা যাই বলে যাক, হরিশ যখন তাকে বলেছে ফিল্ম পাওয়ার জন্য চেষ্টা করতে, তখন মনে হয় অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অলস পায়ে হেঁটে অরিন্দম বাইরে বেরিয়ে এলো। সে লক্ষ্য করল আজ গেটে কোনো দারোয়ান নেই। এয়ারপোর্ট থেকে আসার সময় কাউকে দেখেছে বলেও মনে হলো না। এদিকটায় জনবসতি বেশ ছাড়া ছাড়া, দোকানপাট নেই, ফলে রিকশার চলাচল কম। তাছাড়া রাতও হয়েছে। অরিন্দম পিচের রাস্তায় এসে দুপাশে তাকাতেই অনেক দূরে পাহাড়ের ওপরে জলা আলোর মালা দেখতে পেল। কালিম্পং। এই সময় গাড়িটাকে দেখতে পেল। হেডলাইট জেলে ছুটে আসছে সেবক রোডের দিক থেকে। গাড়িটা সোজা না গিয়ে ডান দিকে নেমে গেল। ওটা হোটেলের রাস্তা। কয়েক গজ ছুটে বেশ শব্দ করে গাড়িটা দাঁড়িয়ে পড়ল। হেডলাইটে সামনের পথ আলোকিত হওয়া সত্ত্বেও গাড়ির আরোহীদের দেখা যাচ্ছে না। দু মুহূর্ত, তারপর গাড়িটা সাধারণ গতিতে আবার এগিয়ে গেল হোটেলের দিকে। অরিন্দম বুঝতে পারছিল না নাটকটা। অবশ্য এমনও হতে পারে আরোহীরা এই অন্ধকারে হেডলাইটের আলোয় শিলিগুড়ির রাস্তায় ফিল্ম আর্টিস্ট দেখে দেরিতে বুঝতে পেরে চমকে উঠে গাড়ি থামিয়েছিল। রিকশার জন্যে আরও মিনিট 10 অপেক্ষা করতে হলো। 3 চাকার এই যানে দীর্ঘদিন পরে উঠে বেশ ভালো লাগছিল অরিন্দমের। বাতাসে ঠান্ডা মিশে থাকায় একটা চাদরের কথা মনে হলেও সে বেশ আরাম করে বসল। খানিকটা চলার পরে শহরে ঢুকে রিকশাওয়ালা জানতে চাইল তাকে কোথায় যেতে হবে। অরিন্দম বলল, কোথাও না, তুমি এমনি ঘোরো। কথাটা শুনে লোকটার ফুর্তি আরও বেড়ে গেল। জোরে জোরে প্যাডেল ঘুরিয়ে ও অরিন্দমকে মহানন্দা নদী ছাড়িয়ে শহরে নিয়ে এলো। রাস্তায় তেমন লোকজন নেই। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর অরিন্দম বাস স্ট্যান্ডের কাছে ফিরে আসতেই ট্যাক্সিটাকে দেখতে পেল। সেই মুহূর্তেই গাড়িটা যেন ওখানে এসে দাঁড়িয়েছে। ইঞ্জিন বন্ধ করে চালক দরজা খুলে নামছে। অরিন্দম চটজলদি রিকশা থামিয়ে রিকশাওয়ালাকে বলল ড্রাইভারটাকে ডেকে আনতে। সে দেখল প্রথমে লোকটা আসতে অস্বীকার করল, তারপর চেঁচিয়ে বলল, অন্য গাড়ি দেখুন, আজ আর ভাড়া নেব না। রিকশায় বসেই অরিন্দম হাত তুলতেই লোকটা যেন অবাক হলো। কয়েক পা এগিয়েই দ্রুত দূরত্বটা ঘোচালো। আরে বাস, আপনি? বলুন স্যার। অরিন্দম বলল, তোমার সঙ্গে কয়েকটা কথা আছে ভাই। বলুন স্যার। আমি আজ সবাইকে বলেছি যে আপনি এয়ারপোর্ট থেকে আমার গাড়িতে এসেছেন। দিনের বেলা হলে এখানে পাবলিক জমে যেত। আপনি রিকশা ছাড়ুন, কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। রিকশাওয়ালাকে আশাতিরিক্ত ভাড়া দিয়ে অরিন্দম গাড়িতে উঠে বসল। ড্রাইভার খানিকটা যেতেই তাকে রাস্তার একপাশে গাড়িটাকে দাঁড় করাতে বলল সে। ছেলেটি অবাক হয়ে প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু অরিন্দম হাত তুলে তাকে থামালো। গাড়ির ড্যাশবোর্ডের আলোয় খুব অল্পই দেখা যাচ্ছে। সে জিজ্ঞাসা করল,
তোমাকে কয়েকটা প্রশ্ন করব, যদি ঠিকঠাক উত্তর দাও তাহলে আমাদের উপকার হবে। বলুন। ছেলেটি সন্দিগ্ধ গলায় উত্তর দিল, আজ বিকালে আমাদের হোটেল থেকে প্যাসেঞ্জার নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? কালীমোড়া ডাকবাংলোই। সেটা কোথায়? সেবক ব্রিজ ছাড়িয়ে খানিকটা, তিস্তা নদীর গায়ে। যারা গিয়েছিলেন তারা কি ওখানেই থেকে গিয়েছিলেন? হ্যাঁ, মনে হয় হোটেলে থাকতে কোনো প্রবলেম ছিল। একজন মহিলা ছিলেন, তাকে বাংলোয় নামিয়ে ভদ্রলোক আবার শিলিগুড়িতে ফিরে আসেন জিনিসপত্র কিনতে। কিন্তু সেগুলো দেখে মনে হয় অনেকদিন থাকার প্ল্যান আছে ওদের। তাছাড়া বাংলোয় ফিরে যাওয়ার আগে দুজন নেপালির সঙ্গে কথা বলে গেল, যারা খুব সুবিধার নয়। বাংলোটা কাদের? পিডাব্লিউডির, তবে পাবলিককে ভাড়া দেয়। ছেলেটির কথা শুনে অরিন্দম বুঝতে পারছিল না, লোকাল লোকের সঙ্গে যদি যোগাযোগ থাকে তাহলে তার সন্দেহ ঠিক কিনা। এবার ছেলেটি উদ্যোগী হয়ে বলল, ভদ্রমহিলার খুব সাহস আছে, ওরকম নির্জন বাংলোয় একা কয়েক ঘন্টা থাকা কম কথা নয়। তাছাড়া আমার মনে হলো ওরা স্বামী স্ত্রী নয়। কিসে তোমার এ কথা মনে হলো? উনি লোকটাকে যেভাবে ধমকাচ্ছিলেন তা স্বামীরা পছন্দ করবে না। অনেক স্বামীকে তো স্ত্রীরা সারা জীবন ধমকেই যান। না, মানে আমি ঠিক বোঝাতে পারছি না। কি একটা ব্যাপারে উনি লোকটাকে খুব শাসাচ্ছিলেন। লোকটা কোনো একটা কাজ করতে চাইছিল না, ভদ্রমহিলা সেটা না করলে চলে যেতে বলেছিলেন ওকে। লোকটা আবার যেতেও পারছিল না, কেমন কেঁচো হয়েছিল। ড্রাইভার মোটামুটি জানালো। অরিন্দমের মনে কৌতূহল জন্ম নিল। বাংলোর কাউকে তুমি চেনো? হ্যাঁ, একজনই থাকে, গোবিন্দ চৌকিদার। ও বেটা সন্ধে হলেই মদে বেহুশ হয়ে যায়। কতক্ষণ লাগবে যেতে আসতে? সোয়া ঘন্টা বড় জোর। তুমি তো আর ভাড়া খাটবে না, তা না হলে জায়গাটা দেখে আসতাম। ড্রাইভার শব্দ করে হাসল। তখন আপনাকে না চিনে বলেছি, কিন্তু অন্ধকার রাত্রে তো আপনি কিছুই দেখতে পাবেন না। খুব সুন্দর জায়গা। আমি ঠিক জায়গা দেখতে যেতে চাইছি না। ড্রাইভার ইঞ্জিন চালু করলো। সোজা এগিয়ে হোটেলটাকে বাঁ দিকে রেখে সে গাড়িটাকে তীব্র গতিতে যেন উড়িয়ে নিয়ে চলল। অরিন্দম ভাবল ওকে আস্তে আস্তে চালাতে বলবে কিনা, কিন্তু এই গতি তার নিজেরও এখন ভালো লাগতে লাগলো। শিলিগুড়ি ছাড়িয়ে দুপাশে জঙ্গল আর মিলিটারি ক্যান্টনমেন্ট রেখে গাড়িটা ছুটে যাচ্ছিল। রাতের নির্জনতায় শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ আর তীব্র হেডলাইটের আলো ছাড়া কোথাও প্রাণের চিহ্ন নেই। ওপাশ থেকে কোনো গাড়ি আসছে না। ক্রমশ লেভেল ক্রসিং ডান দিকে, তিস্তার ওপরে রেলওয়ে ব্রিজ রেখে গাড়ি পাহাড়ের রাস্তা বেয়ে উঠতে লাগলো। এখন গতি কমেছে। ছেলেটি কোনো কথা বলছে না, সম্ভবত নিজের দেওয়া সময়ের আগেই ফিরে আসতে চাইছে সে। বাঁ দিকে পাহাড় আর ডান দিকে খাদ। খাদ শেষ হয়েছে তিস্তার বুকে। যদিও অন্ধকার, কিন্তু আবছা সবই বোঝা যাচ্ছে। হঠাৎ দূরে আলো দেখা গেল। ড্রাইভার বলল, সেবক ব্রিজ। ডান দিকে মালবাজার আর সোজা কালিম্পং গ্যাংটক। ব্রিজের গায়ে মিলিটারিদের ক্যাম্প আছে। বলতে বলতে ওরা করোনেশন ব্রিজের গায়ে এসে পড়তেই দৃশ্যটা দেখতে পেল। দুটো ধোপদুরস্ত মানুষকে মিলিটারিরা খুব জেরা করছে, আর লোক দুটো ছাড়া পাওয়ার জন্যে কাকুতি মিনতি করছে। হেজাকের আলোয় দৃশ্যটা দেখা মাত্র অরিন্দম বলল, দাঁড়িও না। ড্রাইভার জায়গাটা পেরিয়ে বলল, এই ব্রিজটা খুব ইম্পর্টেন্ট, সবসময় পাহারা থাকে। আরও কিছুক্ষণ যাওয়ার পর বসন্তর দেওয়া বর্ণনা মনে পড়তেই পেছন ফিরে তাকালো অরিন্দম। কিছুই দেখা যাচ্ছে না আর। লোক দুটোর পেটে কি হরিশ মল্লিকের দেওয়া মদ রয়েছে তখনও? দূর থেকে এই অন্ধকারেও বাংলোটা দেখা গেল। সুন্দর ছবির মতন রঙিন বাংলোর গায়ে হেডলাইটের আলো পড়তেই ঝকমকিয়ে উঠল। ড্রাইভার তাকে কিছু বলতে যেতেই অরিন্দম বলল, পেরিয়ে যাও, ওই বাঁকের ওপাশে গাড়ি দাঁড় করাও। আড়ালে যাওয়ার পর গাড়ি থেকে নেমে ড্রাইভারকে অপেক্ষা করতে বলে অরিন্দম সতর্ক পায়ে খানিকটা রাস্তা ধরে নামতেই বাংলোর গেটটা দেখতে পেল। গেটের ওপাশে সিঁড়ি সোজা হয়ে উঠে গেছে। নিচে তিস্তার গর্জন। আশেপাশে কোনো বাড়ি নেই। বাংলোর ওপরের ঘরে আলো জ্বলছে। হঠাৎ টর্চের আলো জ্বলে উঠতেই অরিন্দম ছিটকে সরে গেল, এবং তারপরই চিৎকার। একজন লোক গলা তুলে পরিচয় জানতে চাইছে, অর্থাৎ পাহারাদার এসে গেছে ইতিমধ্যে। অরিন্দম আর ঝুঁকি না নিয়ে পেছন ফিরতেই দেখল গাড়িটা নামিয়ে নিয়ে দরজা খুলে দিয়েছে ড্রাইভার। ততক্ষণে লোকের সংখ্যা আরও বাড়ছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে তারা। তীব্র গতিতে গাড়ি পাহাড়ি পথেই ছুটিয়ে মিনিট 20 মধ্যেই হোটেলে পৌঁছে গেল ড্রাইভার। ধন্যবাদ জানিয়ে টাকা দিয়ে আগামীকাল সকালে আসতে বলে অরিন্দম সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই রিসেপশনিস্ট বলল,
স্যার, ইনি আপনার জন্য অপেক্ষা করছেন। লোকটার দিকে তাকিয়ে অরিন্দমের মনে হলো প্রকৃত খুনির চেহারা এই রকমই হওয়া উচিত। লম্বা ছিপছিপে মেদহীন শরীরে লেগে থাকা শার্ট আর জিন্সের প্যান্ট, হাতের শিরায় শক্তির চমৎকার বিজ্ঞাপন, চোখ দুটো ছোট এবং শীতল, মুখের গড়নে এক ধরনের নিস্পৃহ ভাব এঁটে বসানো। লোকটা দাঁড়িয়েছিল কাউন্টারে হেলান দিয়ে, এবার সোজা হলো। অরিন্দম গম্ভীর গলায় বলল, বলুন। লোকটি হিন্দিতে বলল, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বেশ কিছুক্ষণ ধরে আমি অপেক্ষা করছি। কোথায় বসে কথা বলা যেতে পারে? লোকটাকে আবার ভালো করে দেখল সে। যে ভঙ্গিতে কথা বলছে তাতে মনে হচ্ছে ওর কথাই শেষ কথা। প্রতিটি শব্দের সঙ্গে কর্তৃত্ব মিশিয়ে দিচ্ছে। অরিন্দম বলল, আই এম সরি, আমি খুব টায়ার্ড। আপনাকে আমি চিনি না। আপনি বরং কাল যোগাযোগ করবেন ব্যাপারটা জরুরি হলে। জরুরি না হলে আমি এখানে আসবো কেন? বসন্তবাবুর কাছে আমি কৈফিয়ত চেয়েছিলাম। আমাকে বলা হয়েছিল তিনিই দলনেতা, কিন্তু বসন্তবাবু বললেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। দ্যাটস হোয়াই আপনার সঙ্গে কথা বলতে বাধ্য হচ্ছি। দু পকেটে হাত ঢুকিয়ে টান টান দাঁড়ানো লোকটা কথা বলছিল। অরিন্দম রিসিপশনিস্টের দিকে তাকালো। ছেলেটা এর মধ্যে কৌতূহলী হয়ে পড়েছে এবং স্পষ্টত সে লোকটাকে পছন্দ করছে না, মুখের ভঙ্গিতে বোঝাচ্ছে। ভিজিটর কাটিয়ে দেবার কায়দা অরিন্দমের চমৎকার জানা আছে। কত রকমের নাছোড়বান্দা ভক্ত অথবা গায়ে পড়া মহিলা ফ্যানকে সে এড়িয়ে গেছে অবহেলায়, কিন্তু এই লোকটি তার সঙ্গে যে গলায় কথা বলছে একমাত্র ক্যামেরার সামনে ছাড়া কেউ বলতে সাহস করে না। অরিন্দম দেখল পাশের একটা সোফা খালি রয়েছে। একে ঘরে নিয়ে যাওয়ার সম্মান দেওয়া যেতে পারে না। ইঙ্গিত করে সে সোফায় চলে এলো। লোকটা হেঁটে এলো লম্বা পা ফেলে। খানিকটা দূরত্ব রেখে যেভাবে বসলো তাতে হঠাৎ অরিন্দম ঈর্ষান্বিত হলো। ওই শরীর এবং তার স্মার্টনেস বাংলা ছবির নায়কদের কারও নেই। বোঝাই যায় শরীর রাখতে লোকটা রীতিমতো পরিশ্রম করে। যদি খুব ভুল না করে থাকি তাহলে আপনার নাম ঠক্কর। আমি অবশ্য আপনার নাম আগে শুনিনি, ফিল্মও দেখি না। লোকটি নির্লিপ্ত গলায় বলল। নিজের শরীরে একটা অস্বস্তি। অরিন্দম সোফায় নড়ে চড়ে বসল। বলুন, কি দরকার? আপনি কি জানেন কেন আমি এই দলের সঙ্গে যাচ্ছি? কিছুটা জানি। কিছুটা মানে? অরিন্দম সঙ্গে সঙ্গে স্থির করল তার সঙ্গে বেশি কথা বলা উচিত হবে না। সে নির্লিপ্ত গলায় বলল, যারা টাকা দিচ্ছেন তারা আপনাকে আমাদের সঙ্গে পাঠাচ্ছেন, সম্ভবত ঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা দেখতে। ঠক্কর শীতল তাকালো। আজ বিকেলে কেউ আমার ঘরে ঢুকেছিল। এই ব্যাপারটা আমি পছন্দ করছি না। সন্ধ্যের পরে আমি লোকটাকে আবিষ্কার করি, কিন্তু তখন সে দার্জিলিং মেলে উঠে বসেছে কলকাতায় যাওয়ার জন্যে। আমি জানতে চাইছি আমার উপর স্পাইং করা হচ্ছে কেন? অরিন্দম এবার উঠে দাঁড়ালো। যে বিষয়ে আমার জানা নেই সে বিষয়ে কিছু বলতে পারবো না। যাই হোক, আপনি যখন আমাদের সঙ্গে যাচ্ছেন তখন আশা করব দলের একজন হয়ে যাবেন। আর কেউ যাতে এরকম ব্যবহার না করে তার ব্যবস্থা করতে আমি বসন্তকে বলবো, ঠিক আছে? না, ঠিক নেই। আপনাকে দলের নেতা বলা হয়েছে, তাই আপনাকে জানানো প্রয়োজন ওই ভেঙে পড়া প্লেনের সন্ধানে এই শহর থেকে আরও কয়েকটা দল রওনা হয়েছে বা হচ্ছে। এই দলগুলোর কেউ চায় না অন্য দলটা ওই স্পটে যাক। ফলে একটা হাঙ্গামা আমি আশঙ্কা করছি। আপনারা কি তৈরি হয়ে যাচ্ছেন মোকাবিলা করার জন্যে? তৈরি? না না, আমরা কারোর সঙ্গে মারপিট করতে চাই না। তৈরি হওয়ার তাই প্রশ্নই ওঠে না। ঠক্করকে যেন এবার একটু স্বাভাবিক দেখালো। অরিন্দমের মনে হলো লোকটা তার কাছে কোনো অস্ত্র নেই জেনে নিশ্চিন্ত হলো। এইটা জানবার জন্যে কি ও এখানে অপেক্ষা করছিল? অরিন্দম মাথা নেড়ে বিদায় নিয়ে এগিয়ে যেতেই কথাটা খেয়াল করে ঘুরে দাঁড়ালো। ততক্ষণে লোকটা নেমে যাচ্ছে সিঁড়ি বেয়ে। শীতল সাপের মতো অন্ধকারে মিশে গেল মুহূর্তেই। অরিন্দম রিসিপশনিস্টকে অনুরোধ করল টেলিফোন ব্যবহার করতে দেওয়ার জন্যে। শিলিগুড়িতে লাইন পেতে দেরি হলো না। বসন্তর ঘরে টেলিফোন নেই, তাকে ডাকতে পাঠানো হলো। মিনিটখানেক রিসিভার ধরে রাখা খুব বিরক্তিকর। শেষ পর্যন্ত বসন্তর গলা পাওয়া গেল। অরিন্দম বলল, বসন্ত, যে লোকটিকে তুমি আজ দার্জিলিং মেলে ফেরত পাঠিয়েছ সে কি একা স্টেশনে গিয়েছিল? বসন্ত যেন হকচকিয়ে গেল। কেন বলুন তো? আমি ঠিক জানি না। কিছু হয়েছে নাকি? আমার একটা অনুমানই বলতে পারো। লোকটা যদি একা গিয়ে থাকে তাহলে ওর খবর ভালো নাও হতে পারে। তুমি প্রোডাকশন ম্যানেজারকে বলো খোঁজ খবর নিতে। আর ঠক্কর লোকটাকে কেউ যেন না ঘাটায়। ওকে ওর মতো থাকতে দাও। রাখছি।